আইপি অ্যাড্রেস সংক্রান্ত কারো কোনো ধারণা আছে? আইপি এর ফুল মিনিং কি বলতো? আইপি এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর অ্যাড্রেস তো অ্যাড্রেসই। আচ্ছা, ইন্টারনেট কি? 1 মার্কের কোশ্চেন গুলো পড়িয়ে নিই একটু। ইন্টারনেট কি? নিজের মতো করে বললেই হবে। আচ্ছা, আমি একটু ক্লু দেই। এই যে তোমরা আমার অনলাইনে ক্লাস করতেছো, তুমি প্রথমত কি করেছো? ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়েছো। তারপর আমার সাথে তোমার ডাটা কমিউনিকেশন গুলো হচ্ছে। কমিউনিকেশন করতে পারতেছো। তাহলে আমরা বলতে পারি না যে ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা, যার সাথে সংযুক্ত হলে ডেটা কমিউনিকেশন করা যায়। সহজ কথা একদম। আবার অনেক সময় বলা হয় নেটওয়ার্কের নেটওয়ার্ক। কেন এই কথাটা বলা হয়? কারণ ক্ষুদ্র, ক্ষুদ্র নেটওয়ার্ক মিলে ইন্টারনেট তো বিশাল একটা ব্যাপার। অনেকগুলা নেটওয়ার্ক এখানে ইনভলভ আছে। যেমন এই যে আ মনে করো তুমি মাউস দিয়ে তুমি তোমার কম্পিউটারটা ইউজ করতেছো। এটাও কিন্তু একটা ছোট নেটওয়ার্ক। যে তোমার মাউসের সাথে তোমার মনিটর বা তোমার সিপিইউ এর একটা কমিউনিকেশন হচ্ছে। তাহলে এটা ছোট নেটওয়ার্ক। এখন তুমি ওয়ার্লড ওয়াইড একটা স্যারের ক্লাস করতেছো। তার মানে তোমার একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক লিংকড হচ্ছে। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে ইন্টারনেটের ডেফিনিশন কোথাও, কোথাও বলা থাকে যে ইন্টারনেট মানে হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা টার্ম হচ্ছে প্রোটোকল কি? কে বলতে পারবা? মাধ্যম বা এরকম কিছু। না, প্রোটোকল মাধ্যম না। তোমাদের একটা ক্লু দিই দেখো এখানে। অনেক সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুমি গেছো কোনো কারণে। যে কোনো পারমিশন ছাড়া হুটহাট করে প্রধানমন্ত্রীর রুমে তুমি ঢুকতে গেছো। তখন ওর যে প্রহরী থাকে সে বলবে না, আপনি কোনো রুলস রেগুলেশন প্রোটোকল না মেনেই রুমে ঢুকে পড়তেছেন, এইটাকে আপনি ঠিক করতেছেন? এই যে আমরা কিন্তু মাঝে, মাঝে ওই সময়ে এই কথাগুলো ইউজ করি। যে প্রধানমন্ত্রীর সাথে সে প্রোটোকল ব্রেক করছে। তাহলে প্রোটোকল ব্রেক করা মানে হলো প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য যে রুলস রেগুলেশনটা মেইনটেইন করা উচিত ছিল সেটা সে মানে নাই। যার কারণে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই বা কমিউনিকেশন করতে পারেনি। তার মানে প্রোটোকল ব্যাপারটা হলো যে নেটওয়ার্কে ইনভলভ যে ডিভাইস গুলো আছে, তারা যখন কমিউনিকেশন করবে তাদেরকে কমিউনিকেশন করার জন্য কিছু রুলস রেগুলেশন দ্যাট মিনস নিয়ম কানুন মেনে চলতে হয়। ওই নিয়ম কানুনটাকে বলা হয় হচ্ছে প্রোটোকল। তাহলে যোগাযোগের নিয়ম কানুন। শর্টকাট যদি বলি প্রোটোকল কি? 1 মার্কের যোগাযোগের নিয়ম কানুনকে প্রোটোকল বলে। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা যার সাথে সংযুক্ত হলে নেটওয়ার্ক ডিভাইস গুলো ডেটা কমিউনিকেশন করতে পারে। আচ্ছা, ইন্টারনেটের ফুল মিনিং কি? বলতে পারবা? যদি কখনো এমসিকিউ আসে, হোয়াট ইস দ্য ফুল ফর্ম অফ ইন্টারনেট? মুমতাহিনা ফাইজা, কি হবে ইন্টারনেটের ফুল মিনিং? আমরা কিন্তু ছোটবেলা থেকে ইন্টারনেট কথাটা পড়ে আসি। ইন্টারনেটের ফুল ফর্ম হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট আসার আগে ইন্টারনেটের একটা আদি নাম ছিল। সেটা কি জানো? ক্লাস 9-10 এ ছিল। বলো তো কি ছিল? আমি এই কনসেপ্ট গুলো পড়াচ্ছি এমসিকিউ এর জন্য। ইন্টারনেটের আদি নাম কি ছিল? আমি জানি তোমরা এটা পারবা। হয়তো মনে হচ্ছে না। আরপানেট। পড়ো নাই 9-10 এ? ছিল এটা এমসিকিউ এ ছিল। ইন্টারনেটের আদি নাম ছিল আরপানেট। খুব ছোট পরিসরের, সে বিষয়টা ছিল ছোট পরিসরের। আচ্ছা, প্রোটোকলের একটা এক্সাম্পল দেই আরেকটু বোঝার জন্য। আমি তোমাদের সাথে এই যে এখন ক্লাস নিচ্ছি। আমি কি বাংলা ভাষা ইউজ করতেছি, ইংরেজি ভাষা নাকি হিন্দি ভাষা নাকি উর্দু ভাষা, কোনটা ইউজ করতেছি? বাংলা। বাংলা ভাষা। কেন বাংলা ইউজ করতেছি? ধরো আমি একটা জাপানি ভাষার কোর্স করে আসলাম। আমি যদি জাপানি ভাষায় কথা বলি তাহলে তোমাদের সাথে আমার ডাটা কমিউনিকেশন হবে না? হবে? হবে কিনা? না স্যার। হবে না। তার মানে তোমাদের সাথে আমি যদি কমিউনিকেশন করতে চাই আমারও কিছু নিয়ম কানুন মানতে হবে যে তোমরা বাঙালি, সো আমাকে বাংলা ভাষায় কথা বলতে হবে। ধরো তোমরা স্কলারশিপ নিয়ে কানাডাতে গেলা। এন্ড কানাডায় যদি তুমি কোনো ইউনিভার্সিটির প্রফেসরের ক্লাস করো, তাহলে ওই প্রফেসরটা কি তোমাদের সাথে ক্লাস লেকচারটা কানাডার ল্যাঙ্গুয়েজে দিবে নাকি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউজ করে ক্লাসটা নেবে? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে সেও দেখো তোমার সাথে যখন কমিউনিকেশন করতেছে ক্লাসে, ক্লাস লেকচার ডেলিভারি দিচ্ছে, তখনও কিন্তু কিছু রুলস রেগুলেশন বা নিয়ম নীতি মেনে চলতেছে। তো সেই ক্ষেত্রে
ইংরেজি ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, তার মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একটা প্রোটোকল। আমি তোমার সাথে বাংলা ভাষায় কথা বলতেছি, তাহলে বাংলা ভাষাটা একটা প্রোটোকল। তাহলে ইজিলি আমরা বলতে পারি যোগাযোগের নিয়ম কানুনটাই বেসিক্যালি হচ্ছে প্রোটোকল। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। ইন্টারনেটের ফুল মিনিংটা, আইপি অ্যাড্রেসের ফুল মিনিং জানলাম, ওখান থেকে কিছু টার্ম জানলাম। এবার আইপি অ্যাড্রেসটা কি বোঝানোর জন্য আমি আগে কিছু এক্সাম্পল দেই। ধরো এই এলাকায় অনেকগুলো বাড়ি আছে, দেখো কিছু কিছু বাড়ির কালার গুলো, জানালা দরজা একই রকম। এরকম কিছু বাড়ি দেখতে পাবা এই যে যমুনা ফিউচার পার্কের পিছনে যে বসুন্ধরা এলাকাগুলোতে, আবাসিক এলাকায় কিছু বিল্ডিং আছে, মানে একই ডেভেলপার দিয়ে তৈরি করা। তো সেই বাড়িগুলোর ডিজাইন, ফ্লোর সবকিছু একই রকম। আমি একবার একটা টিউশন করার জন্য গিয়েছিলাম অনেক আগে। তো সেই ক্ষেত্রে যে প্রথমে আমি বাড়ি দেখে কনফিউজ যে কোন বাড়িটা, কিন্তু কনফিউজড হওয়ার মতো কি আসলে কিছু ঘটনা আছে? বাড়ির চেহারা যতই একই রকম হোক, বাড়ির নাম্বার কি সেম হয়? না। তাহলে একই এলাকায় যদি বাড়ির চেহারা একই রকম হয়, তাহলে প্রত্যেকটা বাড়িকে আইডেন্টিফাই করার জন্য একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে, প্রত্যেকটা বাড়ির একটা নাম্বার থাকে, যার সাহায্যে আমরা একটা স্পেসিফিক বাড়িটাকে লোকেট করতে পারি, খুঁজে বের করতে পারি, শনাক্ত করতে পারি। সেম ভাবে দেখবা যে তুমি একটা বিল্ডিং এ উঠছো, তো এখানে ধরো এক একটা ইউনিটে 3টা করে ফ্ল্যাট আছে। 3টা ফ্ল্যাটের আবার দেখবা দরজা জানালা সব একই রকম হয়। তো এইখানেও তো কনফিউজ হওয়ার কিছু নেই, ফ্ল্যাটের ভিতরে আবার নাম্বার দেওয়া থাকে না, ফ্ল্যাট এ, ফ্ল্যাট বি, ফ্ল্যাট সি এরকম থাকে। তার মানে দেখো যে একটা বিল্ডিং কে আমরা আইডেন্টিফাই করতেছি, ওর ভিতরে ফ্ল্যাট গুলো, সেখানে একটা নিউমেরিক ভ্যালু থাকে। আবার যে কোনো একটা বাড়িকে যদি আইডেন্টিফাই করি, তার একটা নিউমেরিক ভ্যালু থাকে। আবার আরেকটা উদাহরণ দেওয়া যায়, টেলিফোন, বিভিন্ন টেলিফোনের এই যে দেখো এখানে বিভিন্ন নাম্বার গুলো দেওয়া আছে। এখানে প্রত্যেকটা নাম্বার কি একই রকম? ডেফিনেটলি একই রকম না, এখানে নাম্বার গুলো ভিন্ন ভিন্ন। তো এখন চিন্তা করো, এখানে যেরকম নাম্বার গুলো ভিন্ন হয়, আবার অনেকে দেখা গেল যে মোবাইলে ফোন করে হুমকি দেয়, ডিস্টার্ব করে, যারা ভিআইপি মানুষ তাদেরকে। আমাদের কেউ করে না, কারণ আমরা তো অত ভিআইপি না, আমরা শুধু আইপি, ইম্পর্টেন্ট পারসন বাট নট ভিআইপি পারসন। তো সেই ক্ষেত্রে অনেক সময় কি করে, ফোন কোম্পানিকে বলে ওই নাম্বারটা ট্র্যাক করে দেখে যে এই সিমটা কোন লোকটা ইউজ করতেছে, তাকে কিন্তু আলাদা আলাদা ভাবে শনাক্ত করা যায়। এখন মূল কনসেপ্টে আসি। এই যে ধরো আমি এই জুম সফটওয়্যারের লিঙ্কটা যদি এখন আমেরিকা, কানাডা যে কোনো জায়গায় আমার ধরো কোনো স্টুডেন্ট আছে, তাকে যদি দেই, সে কি ক্লাসে ইনভলভ হতে পারবে না? পারবে কিনা? পারবে। আচ্ছা, তাহলে ইন্টারনেটের সাথে আমরা সবাই কানেক্টেড, কিন্তু আমরা যে ল্যাপটপ, মোবাইল অথবা ডেস্কটপ যেখান থেকেই আমরা এখানে কানেক্ট হই না কেন, আমাদের প্রত্যেকটা ডিভাইসের কি নাম্বার কি সেম? না আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস বা নেটওয়ার্ক ডিভাইসের আইডি গুলো ডিফারেন্ট হয়? একই হয় নাকি ডিফারেন্ট হয়? ডিফারেন্ট হয়। অবশ্যই ডিফারেন্ট হয়, যার মাধ্যমে আমরা যে কোনো একটা কম্পিউটারকেও কিন্তু আলাদাভাবে শনাক্ত করতে পারি, অথবা একটা মোবাইলকে শনাক্ত করতে পারি, অথবা একটা রাউটার, হাব, সুইচ, এগুলোকে আইডেন্টিফাই করা যায়। কিভাবে? কারণ ওই ডিভাইস গুলোর একটা আলাদা আলাদা সংখ্যাবাচক ভ্যালু থাকে, যেই সংখ্যাবাচক ভ্যালুর মাধ্যমে ওই আলাদা আলাদা ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার বা মোবাইল এদেরকে শনাক্ত করা যায়। ওই জিনিসটাকেই তাহলে আমরা কি বলবো? কি বলবো? আইপি অ্যাড্রেস। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে আলাদাভাবে, দ্যাট মিন্স ইউনিকলি বা শনাক্ত করানোর জন্য যে সংখ্যাবাচক ঠিকানাটা ব্যবহার করা হয়, তাকে আইপি অ্যাড্রেস বলে। সংজ্ঞাটা সবাই কি ক্লিয়ার? আচ্ছা, খুব সহজ ব্যাপার, তারপর আমি একটু উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। আইপি অ্যাড্রেস কয় ধরনের হয়? নাফিসা বলতে পারবা আইপি অ্যাড্রেস কয় ধরনের হয়? ফাহমিদা, ফাইজা? 2 ধরনের। 2 ধরনের, রাইট। কি কি? একটা হলো IPv4, একটা হলো ফোর একটা IPv6। রাইট। তার মানে এখানে ইন্টারনেট প্রোটোকল V4 ভার্সন, তাহলে IPv4 আর হচ্ছে IPv6। তাহলে প্রথমত আমরা IPv4 নিয়ে একটা ডিটেইলস আলোচনা করতে হবে।
কারণ যেহেতু এখন আমাদের টপিক খুব কম, চ্যাপ্টার কম, আমরা একটু ডিটেইলস পড়বো। কিছু কিছু রাইটারের বই ডিটেইলসে আছে, কিছু কিছু রাইটার এটা নিয়ে খুব অল্প সংখ্যক ইনফরমেশন দিয়েছে, বাট তোমাদের সেশনের জন্য ওই ইনফরমেশনটা আসলে এনাফ না। ও যেগুলো রাইটারের বই ডিটেইলস আছে সেগুলোই পড়তে হবে। তো চলো আমরা দেখি IPv4। এখানে এই থিওরি গুলো দেখতে খুব ভয় লাগবে, দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। প্রথমত IPv4 এ বা আমরা যে আইপি অ্যাড্রেসের কথা বললাম, একটা সংখ্যাবাচক অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের চেহারাটা কেমন হবে? যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো এই যে এখানে প্রথমত কি আছে 172, তারপরে দিয়েছি 16, তারপরে দিয়েছি হচ্ছে 255.1। এইরকম চেহারা হয়। আমরা যে বললাম না যে আমাদের যেমন সিম কার্ডের এক একটা নাম্বার আমরা বলি, যেমন 017, 018। তো এই কম্পিউটার বা মোবাইল এগুলোর ইউনিক অ্যাড্রেস, যেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলতেছি, সেটার চেহারাটা কেমন হয়? এরকম হয় 172.16.255.1। মানে নাম্বারগুলো এরকম হবে ব্যাপারটা এমন না, সংখ্যাগুলো ভিন্ন হতে পারে। আচ্ছা, এখন সংখ্যাগুলো কত হতে পারে? এই যে আমরা এখানে লিখছি এক একটা সংখ্যা, সংখ্যাগুলো কত হতে পারে? সংখ্যাগুলো হতে হবে 0 থেকে 255 এর মধ্যে যেকোনো সংখ্যা। আমি 255 লিখেছি বা 172 লিখেছি, তোমার ওইটাই লিখতে হবে, ব্যাপারটা এমন না। তুমি সবগুলো 10 দিতে পারো, সবগুলো 20 দিতে পারো, একটা 10, একটা 30, একটা 40, একটা 50 দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এখানে সংখ্যাগুলো চেঞ্জ করতে পারো, এখানে চেঞ্জ করতে পারো। বাট সংখ্যাগুলো কত রেঞ্জের ভিতর হতে হবে? বলো কত রেঞ্জের মধ্যে হতে হবে? 16 থেকে সংখ্যা 225, 0 থেকে 55। 255 এর মধ্যে দিতে হবে। এখান থেকে একটা খুবই সুন্দর কোশ্চেন আসে, 0 থেকে 255 এর মধ্যে কেন? এটা আমরা পরে আসতেছি। তার আগে এতটুকু শুধু বিশ্বাস করো যে সংখ্যাগুলো অবশ্যই 0 থেকে 255 এর মধ্যে যেকোনো সংখ্যা লিখতে হবে। আচ্ছা, এখন এই অ্যাড্রেসের ভিতরে কয়টা অংশ আছে খেয়াল করেছো? একটু লক্ষ্য করো তো। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা অংশ আছে একটা অ্যাড্রেসের ভিতরে? 4টা। 4টা অংশ। এই 4টা অংশকে আমরা তো ইন জেনারেল ল্যাঙ্গুয়েজের অংশ বলি, এটাকে আইপি অ্যাড্রেসের ভাষায় বলা হয় সেগমেন্ট। সেগমেন্ট কথাটা অনেক জায়গায় অনেক অর্থে ইউজ হয়। যারা সায়েন্সের আছো তোমরা জানো, বায়োলজিতেও সেগমেন্ট কথাটা আছে। তো সেখানে ব্যাপারটা আর এখানে ব্যাপারটা একটু ভিন্ন। এখানে অ্যাড্রেসের এক একটা অংশটাকে আমরা বলতেছি এক একটা সেগমেন্ট। তাহলে এই যে একটা অংশ 172, এটা একটা সেগমেন্ট। এখানে 16 আছে, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। তাহলে টোটাল সেগমেন্ট কয়টা? IPv4 এ টোটাল সেগমেন্টের সংখ্যা কয়টা হবে? 4টা। আচ্ছা, মনে রাখার একটা সিস্টেম বলে দিই। IPv4 দেখো এখানে 4 আছে, তাহলে মনে রাখবা যে IPv4 এ সেগমেন্টের সংখ্যাও কয়টা হবে? 4টা হবে। মনে থাকবে? IPv4 এ সেগমেন্টের সংখ্যা 4টা হবে। আর প্রত্যেকটা সেগমেন্টের ভ্যালু আবার কত থেকে কত এর মধ্যে হবে? 0 থেকে 255 এর মধ্যে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো যে এখানে আমরা যে সংখ্যাটা লিখেছি 172.16.255.1, এটা লিখেছি দশমিক সংখ্যা ব্যবহার করে। কিন্তু আমাদের কম্পিউটার গুলো কি দশমিক সংখ্যা বোঝে? বা ডিজিটাল ডিভাইস গুলো দশমিক সংখ্যা বোঝে কিনা? না, বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা বোঝে। তাহলে আমরা দশমিক সংখ্যায় কেন লিখলাম? কারণ দশমিক সংখ্যার পরিমাণটা আমরা সহজে বুঝতে পারি। মানুষের বোধগম্য ফরম্যাটটা কোন পদ্ধতি? দশমিক। কিন্তু কম্পিউটার ইউজ করে হচ্ছে বাইনারি। আমরা আরো পদ্ধতির নাম জানি, সেটা নিয়ে আমি এখন এখানে আলোচনা না করি। সেটা অক্টাল, হেক্সাডেসিমাল, ওগুলো কেন ব্যবহার করে, ওগুলোরও রিজন আছে। আমি সংখ্যা পদ্ধতি যখন পড়াবো তখন ওগুলোর ব্যাখ্যা দিয়ে দিব। তাহলে এখানে আমরা সহজ অ্যান্সার হলো যে আমরা দশমিকে কেন লিখেছি, কারণ আমরা যদি দশমিক না লিখে যদি বাইনারিতে আমরা যদি লিখতাম, তাহলে ওই অঙ্কগুলো আমাদেরকে মনে রাখা অনেক কঠিন হয়ে যেত। হয়তো নিজের মোবাইলের অ্যাড্রেসটা নিজেরই মনে থাকতো না। তো মানুষের বোঝার সুবিধার্থে আমরা দশমিকে সংখ্যাগুলো লিখবো। বাট কম্পিউটার যখন এটাকে আন্ডারস্ট্যান্ড করবে তখন সেটাকে বাইনারিতে ট্রান্সলেট করে বুঝবে, বা তাকে বাইনারিতে ট্রান্সলেট করে দিতে হবে, তাছাড়া সে বুঝবে না। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এখন প্রত্যেকটা সেগমেন্টকে যখন আলাদা আলাদা করেছি তখন তার মাঝে একটা স্যাম্বল ইউজ করেছি। খেয়াল করো তো সেই স্যাম্বল বা চিহ্নটা কি ইউজ করেছি?
প্রত্যেকটা সেগমেন্টকে যখন পৃথক করেছি বা ডিফার করেছি কোন চিহ্ন ইউজ করেছি? ডট ডট ইউজ করেছি, রাইট। এই জন্য IPv4 এর এই অ্যাড্রেসিং পদ্ধতিটাকে বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন। কি বললাম? ডটেড ডেসিমাল নোটেশন। ডটেড ডেসিমাল নোটেশন অথবা অনেক সময় বলা হয় ডটেড ডেসিমাল সিস্টেম। আচ্ছা, ডটেড ডেসিমাল নোটেশন বলো আর সিস্টেম বলো, যাই বলো না কেন, ডটেড ডেসিমাল নোটেশন কেন বললো? কারণ আমরা বোঝার সুবিধার জন্য সংখ্যাগুলো লিখতেছি দশমিকে, আর এই দশমিক সংখ্যাগুলো লিখার পর প্রত্যেকটা সেগমেন্টকে পৃথক করতেছি কোন চিহ্নে ইউজ করে? ডট চিহ্নে ইউজ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডটেড ডেসিমাল নোটেশন বা ডটেড ডেসিমাল সিস্টেম। আচ্ছা, এইটুক পর্যন্ত তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব IPv4 থেকে পরীক্ষায় একটা এমসিকিউ খুবই বেশি আসে, সেটা হচ্ছে IPv4 কত বিটের অ্যাড্রেস। দেখো তো কত লেখা আছে, ক্যালকুলেশন গুলো আমি বোঝাচ্ছি, সমস্যা নেই। কত বিটের অ্যাড্রেস? 32 32 বিটের অ্যাড্রেস। আচ্ছা, সেগমেন্ট কয়টা ছিল মনে আছে? 4টা। চারটা। তাহলে বলো তো টোটাল বিট যদি 32টা হয় তাহলে পার সেগমেন্টে কয়টা করে বিট থাকতে হবে? 8টা। 8টা করে। কি সুন্দর সহজ ক্যালকুলেশন, একদম পাটিগণিতের মতো। তাহলে 32টা যদি টোটাল বিট হয়, সেগমেন্টের সংখ্যা আমরা আগেই দেখেছি 4টা, তাহলে পার সেগমেন্টে বিট সংখ্যা হবে 8টা করে। এখন একটা ব্যাপার হলো যে এগুলোকে বাইনারি কিভাবে করে দশমিক থেকে তোমরা জানো, তারপর আমি একটা নিয়ে একটু বুঝাই, তাহলে আরেকটু হয়তো বুঝতে সুবিধা হবে। ধরো আমরা 16 এর বাইনারি সংখ্যা আমি সংখ্যা পদ্ধতিতে দেখাবো, হয়তো তোমরা অনেক জিনিস ভুলে গেছো, অনেকদিন পড়ো নাই। ফাইজাদেরও আমি পড়াইছিলাম এগুলো আগে, এই চ্যাপ্টার দিয়েই মনে হয় ওদেরকে পড়ানো শুরু করেছিলাম, কারণ এটা আমার অনেক প্রিয় একটা চ্যাপ্টার ছিল। আর ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। মুখস্থ করাটা আমার বিরক্ত লাগে, যেমন বায়োলজিতে অনেক কিছু মুখস্থ করতে হয়, নাফিসাদের ওই যে ভূগোল টুগোল থাকে, এগুলো আমার খুব বিরক্ত লাগে। আমাদের তো 9, 10 এ সমাজ বিজ্ঞান ছিল। তো যাই হোক, তাহলে 16 এর বাইনারি সংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে 16 পজিশনে 1 আর বাকিগুলো 0। এটা হচ্ছে শর্টকাট আমি দেখালাম। লং পদ্ধতি তোমরা জানো, 2 দিয়ে ভাগ করে করে বাইনারি সংখ্যা বের করতে হয়। এটা 16 এর বাইনারি সংখ্যা। এখানে কয়টা বিট পেলাম খেয়াল করো তো, বাইনারিতে ট্রান্সলেট করার পরে কয়টা বিট পেয়েছি? 5টা, রাইট? 5টা পেয়েছি না? 5টা। আচ্ছা, আমাদের পার সেগমেন্টে বিট সংখ্যা কয়টা করে থাকতে হবে? 8টা। 8টা করে। তাহলে বাম পাশে কয়টা জিরো নিব? 3টা। 3টা জিরো নিব। সেম ভাবে যে কোনো সংখ্যার বাইনারি করার পরে যদি 8 বিটের কম থাকে তাহলে IPv4 এর ক্ষেত্রে ততটা জিরো দ্বারা ফিল আপ করে আমার 8টা বিটই করতে হবে, কারণ টোটাল অ্যাড্রেসটা হবে কত বিটের? 32 বিটের অ্যাড্রেস হবে। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভাবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রেই ব্যাপারটা তাই। তাহলে আমরা আবার একটু ব্যাক যাই। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পেরেছো? 172, 16, 255, 1, যেমন 1 এর বাইনারি সংখ্যা 1 হবে আর বাকি 7টা জিরো নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমি 8 বিটে কনভার্ট করে নিয়েছি। তাহলে প্রত্যেকটা সেগমেন্টে আমরা বিট সংখ্যা কত পেলাম? 8টা করে। তাহলে এমসিকিউ অনেক সময় আসে যে IPv4 এর ক্ষেত্রে পার সেগমেন্টে বিট সংখ্যা কয়টা হয়? তাহলে অ্যান্সার কি হবে? কয়টা করে বিট থাকে পার সেগমেন্টে? 8টা। 8টা করে বিট, রাইট। তাহলে এখানে 8টা, এখানে 8টা, এইখানে 8টা, এইখানে 8টা, তাহলে টোটাল বিট সংখ্যা কত হয়ে গেল? 32টা। পেয়েছো 32টা? হ্যাঁ, তাহলে 32 বিটের অ্যাড্রেস হয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো আহ নাফিসারাও পড়েছো বিজ্ঞানে, আর তোমরা তো পড়েইছো সায়েন্সের স্টুডেন্ট যেহেতু, এই হেক্সা কথা ইউজ করি আমরা কখন? 6 বোঝানোর জন্য না? হেক্সা মানে যেমন ট্রেট্রা মানে অনেক সময় 3 ইউজ করি, বাই মানে 2 ইউজ করি, তাহলে জি স্যার। অক্টাল মানে 8 ইউজ করি। তাহলে একটা জিনিস বলা হয় কি, যে এই যে IPv4 এর ক্ষেত্রে এক একটা সেগমেন্ট, এটাকে অনেক সময় বলা হয় অক্টেট। কি বলা হয়? অক্টেট বলা হয়। কেন অক্টেট বলা হয়? আশা করি তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো। কেন অক্টেট বলা হয় বলো তো? এখানে বিট 8 বিটের। 8টা বিট আছে, রাইট? 8টা করে বিট থাকার কারণে
আমরা এই এক একটা সেগমেন্ট গুলোকে আমরা IPv4 এর ক্ষেত্রে, IPv6 কিন্তু আমি এখন আলোচনা করিনি। IPv4 এর ক্ষেত্রে এক একটা সেগমেন্টকে 8 বিটের থাকার কারণে এক একটা অক্টেটও বলা হয়। তাহলে আমরা যদি বলি এখানে এটা হলো ফার্স্ট অক্টেট, এটা হলো সেকেন্ড অক্টেট, এটা হলো থার্ড অক্টেট, এটা হলো ফোর্থ অক্টেট। অনেক রাইটার এভাবে বলেছে, এগুলোকে অক্টেট বলেছে। তো সেগমেন্ট বললেও হবে, অক্টেট বললেও হবে। সেগমেন্ট বলার রিজন আমরা বলেছি এক একটা অংশ, আর অক্টেট বলার রিজন হচ্ছে যে এখানে 8টা বিট থাকে, তাই অনেক সময় এই সেগমেন্ট গুলোকে এক একটা অক্টেট বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা জানলাম। এখন এইখানে আমি 2 টু দি পাওয়ার 8 সবগুলো যোগ করে 2 টু দি পাওয়ার 32 কিভাবে ম্যাথমেটিক্যালি আসে সেটা বলেছি। তো সহজ আমি একটা ভাবে বলি, তাহলে আরো সুবিধা হবে। যে 2 টু দি পাওয়ার n একটা ফর্মুলা আছে। কেন এই ফর্মুলাটা 2 টু দি পাওয়ার n? কারণ আমরা তো বাইনারি সংখ্যা জানি শুধুমাত্র দুইটা, 0 আর 1। এইজন্য ফর্মুলাটা 2 টু দি পাওয়ার n। এখন আমাকে বলো যে IPv4 কত বিটের অ্যাড্রেস বলেছিলাম? 32 বিট, রাইট? 32 বিটের। তাহলে 2 টু দি পাওয়ার 32 যদি আমরা করি তাহলে কত হবে? তাহলে সংখ্যাটা এইটা আসবে, 429,49,67,296। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে IPv4 এর মাধ্যমে, দ্যাট মিন্স ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর মাধ্যমে কতগুলো আলাদা আলাদা ইলেকট্রনিক ডিভাইসের আইডেন্টিটি ক্রিয়েট করা যায়, তার মানে তোমার মোবাইল, আমার মোবাইল, রাউটার, হাব, সুইচ, এগুলো ভিন্ন ভিন্ন কতগুলো ডিভাইসের ঠিকানা পৃথিবীতে তৈরি করা যাবে এই ভার্সনটার মাধ্যমে? 2 টু দি পাওয়ার 32। সংখ্যা মনে না থাকলে কোনো সমস্যা নাই। পরীক্ষায় যদি এই সংখ্যা দেওয়া থাকে তাহলে তোমরা আগে ক্যালকুলেটরে প্রেস করবা 2 টু দি পাওয়ার 32, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে কতগুলো আলাদা ইলেকট্রনিক ডিভাইসের ঠিকানা তৈরি করা যাবে? 2 টু দি পাওয়ার n। এখন nটা কি? IPv4 এ টোটাল কত বিটের অ্যাড্রেস হয়? টোটাল হয় হলো 32 বিটের। তাহলে এই 32টা যদি আমরা এখানে লিখি n এর জায়গায়, তাহলে আমরা ইজিলি এই সংখ্যাটা পেয়ে যাব। এই পর্যন্ত বুঝেছো? কোনো সমস্যা? সমস্যা তো একটা থাকার কথা, একটা জিনিসের ব্যাখ্যা তো এখনো দেই নাই। কোনটা দেই নাই বলো তো? ভুলে গেছো? একটা জিনিসের ব্যাখ্যা দেই নাই, সেটা হচ্ছে যে এই যে প্রথমে যে সেগমেন্ট গুলো আছে, প্রত্যেকটা সেগমেন্টের ভ্যালু 0 থেকে 255 এর মধ্যেই কেন হয়? এটা অনেক সময় একটা 2 মার্কের কোশ্চেনই আসে যে প্রত্যেকটা সেগমেন্টের ভ্যালু IPv4 এর ক্ষেত্রে 0 থেকে 255 এর মধ্যে কেন হয়। চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আবার একটু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমত আমরা সিম্পলি একটু গল্প করি। গল্পগুলো হবে আইসিটি রিলেটেড, অন্য কিছু না। ধরো এখানে 2 বিটের একটা মেমোরি, 2 বিটের একটা মেমোরি নিয়েছি। তোমাকে অঙ্ক দিলাম হচ্ছে 0 আর 1। বলো তো এখানে 0 আর 1 কত ভাবে বসাতে পারি, কত ভাবে সাজানো যায়? ধরো এই ঘরে 0 দিলাম, এই ঘরে 1 দিলাম, এই ঘরে, আচ্ছা এই ঘরে 0 0 দেই, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। 0 0, এই ঘরে দিলাম হচ্ছে 0 1, এই ঘরে দিলাম 1 0। তাহলে দুইটা সংখ্যাকে এই দুইটা বিটের মেমোরিতে এই কয়েকভাবে ছাড়া কি আর সাজানো সম্ভব? সম্ভব কি? সাজানো সম্ভব না। তাহলে এটা যারা সায়েন্সে পড়ো তোমরা জানো, পারমুটেশন নামে একটা অধ্যায় আছে, বিন্যাস। খুব সহজে বের করা যায় কিভাবে। 2 টু দি পাওয়ার কয়টা ঘর? 2টা ঘর। অঙ্ক কয়টা? 2টা। তাহলে কতটা ভাবে সাজানো যাবে? তাহলে বের করা যাবে হলো 4 ভাবে। দেখো এখানে আমরা 2টা বিটকে 4 ভাবে সাজাতে পেরেছি 2 বিটের মেমোরিতে। তার মানে তোমাকে 2টা ঘর দেওয়া হলো, কত ভাবে সাজানো যায়? 4 ভাবে সাজানো যায়। এখন আমাকে একটু কষ্ট করে বলো যে এখানে 2টা 0, তাহলে এই বাইনারি সংখ্যাটা দশমিক নাম্বার কত হবে? 0 না? 0। আর 0 1, নাফিসা বলো তো এটার তাহলে দশমিক সংখ্যা কত হবে? 0 1 এর দশমিক সংখ্যা কত হবে? 1 হবে, রাইট? তারপরে 1 0 তে কত হবে? বাইনারি 2 হবে না? 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0।
এই যে আমরা শর্টকাট এইভাবে করতাম, দেখো তো মনে পড়ে কিনা, তোমাদের শিখাইছিলাম 2 1। তাহলে 0 জন্য বাইনারি সংখ্যা লিখলে এইখানে 0 0, তারপরে 1 এর জন্য বাইনারি সংখ্যা লিখলে, এগুলো সংখ্যা পদ্ধতির পড়া, 1 পজিশনে 1, বাকিগুলো 0। তারপরে 2 এর জন্য যদি বাইনারি বের করি তাহলে 2 পজিশনে 1 আর 1 পজিশনে 0। সেম ভাবে 3 এর জন্য বের করি তাহলে দুইটা সংখ্যা যোগ করলেই তো 3 হয়, তাই না? 2 আর 1, তাহলে 3 এর বাইনারি হবে 1 1। তাহলে এখানে দুইটাই 1, বলো দশমিক সংখ্যা কত হবে? 3 হবে। আচ্ছা, এইবার আরো কিছু অ্যান্সার তোমাদের কাছ থেকে নিব, যে দুইটা সংখ্যা তুমি ইউজ করেছো, বাইনারি দুটো সংখ্যা 0 আর 1, তুমি কোন ক্ষেত্রে সর্বনিম্ন মানটা পেয়েছো? সর্বনিম্ন মান পেয়েছো যখন দুইটা 0 ছিল, তখনই সর্বনিম্ন মান পেয়েছো দশমিকে। কত পেয়েছো? 0। ম্যাক্সিমাম মান কখন পেয়েছো? সর্বোচ্চ মান কখন পেয়েছো? যখন দুইটা ভ্যালুই কি হয়েছে? 1 হয়েছে, তখন সংখ্যাটা কত পেয়েছো? 3 পেয়েছো, রাইট? বুঝতে পেরেছো না পারো নাই? মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে এই চারটা অবস্থার ভিতরে কোন ক্ষেত্রে আমি হাইস্ট বা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান পেয়েছি? যখন সবগুলোই 1 হয়েছে। সর্বনিম্ন মান কখন পেয়েছি? যখন সবগুলোই 0 হয়েছে। এইটুকু কি আমি বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো। তাহলে এটা কয় বিটের মেমরি নিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি এখন পর্যন্ত, বলো তো? না, এইখানে আমি কয় বিটের মেমরি নিয়েছি? 2 বিটের না? এখানে অবস্থা কয়েকটা দেখিয়েছি, বাট আমরা মেমরিটা নিয়েছি তো 2 বিটের, এইটা বলছি আমি। আচ্ছা, তাহলে 2 বিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যখন সবগুলোই 0 তখন সর্বনিম্ন মান পেয়েছি, যখন সবগুলোই 1 তখন সর্বোচ্চ মান পেয়েছি। কত পেয়েছি? 3। আচ্ছা, ধরো এবার আমি একটা 8 বিটের মেমরি নিব। 8 বিটের মেমরি নিব। এখানে 1 2 3 4 5 6, কয়টা হলো? 1 2 3 4 5 6 7, আরেকটা নেই। বলতো 8 বিটের মেমরিতে যদি আমি বাইনারি সংখ্যা বসাই তাহলে কখন সর্বনিম্ন মান পাবো? সর্বনিম্ন মান কখন পাবো? ওই মেমরির যখন সবগুলোই কি হতে হবে? সবগুলোই 0 হতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি সবগুলো 0 বসাই তাহলে সর্বনিম্ন মানটা পাবো। এখানে সবগুলো 0 নিলাম, তাহলে সর্বনিম্ন মান এখান থেকে পাবো। কত পাবো? মানটা ডেফিনেটলি কত হবে? দশমিকে 0। আচ্ছা, এবার আমরা একটু আরেকটা মেমরি নিয়েছি 8 বিটের। বলতো হাইস্ট মান কখন পাবো? 8 বিটের মেমরিতে কখন হাইস্ট মানটা পাবো? সবগুলো যখন 1। সবগুলো যখন 1 হবে, রাইট? তাহলে আমরা সবগুলো 1 নিলাম। এখানে একটা 1, এখানে একটা 1, 3 4 5 6 7 8। আচ্ছা, এখন যদি এখানে 8টাই 1 নেই তাহলে ম্যাক্সিমাম মান পাবো। আচ্ছা, বলতো 2 বিটে যখন 1 পেয়েছি তখন দশমিক মান ছিল 3, তখন আমরা লিখেছিলাম 1 2। বলতো তাহলে এইটা কত হবে? 1 2। তোমরা সবাই এগুলো পড়েছো আমি জানি, এগুলো সংখ্যা পদ্ধতিতে ছিল। 4 8, পরেরটা কত হবে? 16, তারপরেরটা কত হবে? 32। এটা হচ্ছে শর্টকাট। জাস্ট এই বাইনারিটার ডেসিমাল ভ্যালুটা আমি বের করব। 64, এরপরে কত হবে? 128। তাহলে এই যে 8টা 1, এই বাইনারি ভ্যালুটা দশমিকে রূপান্তর করলে কত হবে? এগুলো যোগ করলেই পাওয়া যাবে। যোগ করো, কত হয়? কত হয় দেখো তো?
করা যাবে না? কাউন্ট করেছো? কত আসে? 255 স্যার। 255 আসে, রাইট। তাহলে 8 বিটের যদি মেমোরি নাও, আমরা তো জানি IPv4 এ 4টা সেগমেন্ট বা 4টা অক্টেট থাকে। প্রত্যেকটা সেগমেন্টে বিট থাকে 8টা করে। তাহলে 8টা যদি বাইনারি বিট ইউজ করি, সর্বনিম্ন মান পাওয়া যায় 0। আর সবগুলো যদি 1 হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ মান পাওয়া যায়। তো সবগুলোই যখন 8টা বিটের 1 হবে, সর্বোচ্চ মান আমরা কত পাবো? কত পেলাম? 255। 255। এবার কি অ্যান্সারটা পেয়েছো যে কেন IPv4 এর ক্ষেত্রে প্রত্যেকটা সেগমেন্টে দশমিক সংখ্যার মানটা হতে হয় 0 থেকে 255 মধ্যে? বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে পরীক্ষায় যদি বলে IPv4 এ প্রতি সেগমেন্টের মান 0 থেকে 255 মধ্যে কেন, তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা হবে যে IPv4 এর ক্ষেত্রে আমরা জানি পার সেগমেন্টে 8টা বিট থাকে। আর 8 বিটের একটা মেমোরিতে যদি সবগুলো ভ্যালুই 0 হয়, তাহলে সেখানে সর্বনিম্ন দশমিক মান পাওয়া যায় 0। আর 8 বিটের যদি সবগুলোই বিটই 1 হয়, সেখান থেকে দশমিক মান পাওয়া যায় 255। সুতরাং IPv4 এর ক্ষেত্রে প্রতিটা সেগমেন্টের মান 0 থেকে 255 মধ্যে হয়। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে যদি বুঝেই থাকো, তাহলে আমি কিন্তু একটা থিওরি এক্সিট করে আসছি। তোমাদের কি মনে আছে? এবার দেখো তো এই কথাগুলো প্রত্যেকটা বুঝো কিনা। এগুলো আগে দেখালে ভয় পেতা। এখন মনে হয় আর ভয় পাওয়ার এটা নেই। এটা একটা এমসিকিউ এর জন্য দিয়েছি। কত সালে শুরু হয়, কত বিটের অ্যাড্রেস, কতটা ঠিকানা তৈরি করা যায়, কয়টা আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে একটু আগে আমরা যেগুলো বলছিলাম আরকি, এই জিনিসগুলো মনে হয় তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারার কথা। ইনফরমেশন গুলো পড়ে দেখো তোমরা কি বুঝতে পারতেছো? এই পেজটা টোটালি তোমরা পড়ো, দেখো বুঝো কিনা। 1980 সালে শুরু হয়, 32 বিটের অ্যাড্রেস, এতটা ঠিকানা করা যায়, কয়টা সেগমেন্ট? 4টা। কয়টা বিট থাকে পার সেগমেন্টে? 8টা। এদেরকে কি বলা হয়? অক্টেট। রেঞ্জ কত? 0 to 255। পৃথক করার জন্য কোন সিম্বল ইউজ করা হয়? ডট চিহ্ন। এর জন্য একে বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন। আর এটা 32 বিটের অ্যাড্রেস হয়, ব্যবহারকারীর মনে রাখা কঠিন, তাই আমরা মনে রাখার সুবিধার্থে এটাকে লিখি কোন প্রক্রিয়ায়? ডেসিমালে লিখি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে এই IPv4 এর আবার শ্রেণী বিন্যাস আছে, ক্লাসিফিকেশন আছে। ক্লাসগুলো আমাদের পড়তে হবে। এই পর্যন্ত কিছু রাইটারের বইয়ে আলোচনা আছে, তবে অনেক রাইটারের বইয়ে এইগুলোর আবার এমসিকিউ এর জন্য আরো কিছু ডিটেইলস আলোচনা আছে। তবে এখন যেগুলো আলোচনা করব সেগুলো বেসিক্যালি তোমার এমসিকিউ তে কাজে লাগবে। অত ব্রডলি পড়ার দরকার নেই, শুধুমাত্র এমসিকিউ এর জন্য কিছু ভ্যালু গুলো মনে রাখতে হবে। ওটার জন্য আমাদের একটু বুঝতে হবে আগে ব্যাপারগুলো। চলো আমরা দেখি। আইপি অ্যাড্রেসের IPv4 এর ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি আর একটাকে বলা হয় হোস্ট আইডি। এখন নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি কি, এখানে আমি যদিও সংজ্ঞাটা লিখে দিয়েছি, তবে এখন আমি এটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দিব না। আমি উদাহরণ দিয়ে তারপরে এই সংজ্ঞাটা তোমাদেরকে মিলাইয়া দিব যে কোনগুলো নেটওয়ার্ক আইডি আর এটার সংজ্ঞাটা এমন কেন হলো। আপাতত শুধু এতটুকু মাথায় রাখো, আমরা যে 4টা সেগমেন্টের একটা অ্যাড্রেস দেখলাম যেটা IPv4, কয়টা সেগমেন্ট ছিল? 4টা। ওই সেগমেন্টের 4টা অংশের ভিতরে বা 4টা সেগমেন্টের ভিতরে কিছু সেগমেন্টকে বলা হয় নেটওয়ার্কের আইডি, কিছু সেগমেন্টকে বলা হয় হোস্টের আইডি। এখন কোনগুলো হোস্ট আইডি, কোনগুলো নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি কি, এই জিনিসগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। তারপর এখানে এসে আবার তোমাদেরকে ডেফিনেশনটা ম্যাচ করাই দেব।
তো IPv4 এর প্রথমত বলি 5টা ক্লাস আছে। একটা হলো ক্লাস এ, একটা হলো ক্লাস বি, একটা হলো ক্লাস সি, একটা হলো ক্লাস ডি, একটা হলো ক্লাস ই। একটা প্রশ্ন হলো স্যার এই ক্লাস দিয়ে কি হবে? IPv4 এর ক্লাসের উপর তুমি বুঝতে পারবা যে তোমার 4টা সেগমেন্টের ভিতরে কয়টা নেটওয়ার্কের আইডি হয়, কয়টা হোস্টের আইডি হয়, অথবা তোমার নেটওয়ার্কটা কত বড় হবে। অনেক বড় নেটওয়ার্ক হবে ক্লাস এর ভিতর মাধ্যমে নাকি ছোট নেটওয়ার্ক হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। যেমন এখানে আমি কিছু ইনফরমেশন দিয়েছি যে তাহলে IPv4 এর যে 5টা ক্লাস আছে, তো কোনটা কোন ক্লাসের মধ্যে যাবে সেটা এক্সাম্পল দেখে কিভাবে বুঝবো? তাহলে IPv4 এর আবার একটু মনে করায় দিতে চাই, কয়টা সেগমেন্ট ছিল? অ্যাড্রেসের ভিতরে কয়টা সেগমেন্ট বা অংশ ছিল? 4টা। 4টা। তাহলে বলছে IPv4 এর যে 5টা ক্লাস আছে, এই ক্লাসটা ডিপেন্ড করে কোন সেগমেন্টের উপরে? সবগুলো সেগমেন্টের উপরে নাকি শুধুমাত্র প্রথম সেগমেন্টের উপরে? প্রথম সেগমেন্টের উপর। শুধুমাত্র প্রথম সেগমেন্টের উপরে ক্লাস ডিপেন্ড করে, এইটাই মনে রাখার বিষয়। আইপি অ্যাড্রেসের ক্লাসগুলোর মানে কি বলে, আইপি অ্যাড্রেসের চেহারাগুলো আমরা জানি, IPv4 এর চেহারাগুলো কেমন হয়। এখন ওই চেহারাগুলো দেখে আমরা বুঝবো কিভাবে যেটা কি ক্লাস এ এর ভিতর নাকি ক্লাস বি এর ভিতর? এটা কিভাবে চিনবো? প্রথম সেগমেন্টের সীমার উপর। এখন প্রথম সেগমেন্টের সীমা বলতে সেটার একটা সংখ্যাবাচক ভ্যালু আছে যে এত থেকে এত রেঞ্জ হলে সেটা ক্লাস এ এর ভিতরে পড়বে। যেমন যারা সায়েন্সের স্টুডেন্ট অনেক সময় কেমিস্ট্রিতে বর্ণালী থাকে না, কত থেকে কত রেঞ্জ হলে এটা কোন বর্ণালীর মধ্যে পড়বে, এরকম কিছু জিনিস আছে। আবার সব ডিপার্টমেন্টেই থাকে, আর্টস কমার্স বিভিন্ন, অনেক সময় দেখবা যে একটা মান থাকে, এত থেকে এত মান হলে এইটা, এখানেও ব্যাপারটা সেম। আর আরেকটা ইনফরমেশন বলে রাখি যে তুমি যখন সেগমেন্টের উপর বেস করে ক্লাসটা আইডেন্টিফাই করতে পারবা যে সেটা কি ক্লাস এ নাকি ক্লাস বি নাকি ক্লাস সি, ওইটা যখন বের করতে পারবা তখন ওখান থেকে আবার বের করতে পারবা যে টোটাল তো আমার 4টা সেগমেন্ট, তো তার ভিতর আমার কয়টা নেটওয়ার্কের আইডি হবে আর কয়টা হোস্টের আইডি হবে। টোটাল সেগমেন্ট কিন্তু আমার 4টাই থাকবে, কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে 4টা সেগমেন্টের কয়টাকে আমি হোস্ট বলবো আর কয়টাকে আমি নেটওয়ার্ক বলবো। তাহলে এইটা বের করার জন্য আগে বের করতে হবে কি, ক্লাস বের করতে হবে। আর ক্লাস আবার কার উপর ডিপেন্ড করবে? প্রথম সেগমেন্টের সীমার উপরে। এগুলো বইতে অনেক থিওরি লেখা আছে, আমি তোমাদেরকে একটু ম্যাথমেটিক্যালি পড়াই তাহলে মনে রাখতে সুবিধা হবে। চলো আমরা সেই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো একটু দেখি। একই জিনিস দুইবার চলে আসছে, দরকার ছিল না। এইটা হচ্ছে ক্লাস এ। আচ্ছা, প্রথমত একটা জিনিস খেয়াল করো তো, যে কোনো ক্লাস ডিপেন্ড করবে তার প্রথম সেগমেন্টের সীমার উপরে। তাহলে ক্লাস এর রেঞ্জ বা সীমা কত দেওয়া আছে? কত দেওয়া আছে 0 বলো? থেকে 0 থেকে 127। 127। ধরো আমি এখানে একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা দিলাম হচ্ছে 50 দিলাম। এরপরে এখানে আন্দাজে এখানে যে কোনো ভ্যালু দিব, আন্দাজে দিব, কিন্তু সেই রেঞ্জটা কত হবে মনে আছে? 0 থেকে 255 মধ্যে। ধরো এখানে তুমি 20 দিলা, আবার এখানে তোমার মন চাইলে তুমি 200 দিলা, কোনো সমস্যা নেই। তাহলে এই ঘরের মানগুলো তোমার 0 থেকে 255 মধ্যে যে কোনো কিছু হতেই পারে। তবে ক্লাস এ হতে গেলে তার প্রথম সেগমেন্টের মানটা অবশ্যই কোন রেঞ্জের ভিতর হতে হবে? এইটা তোমার মনে রাখতে হবে। কোন রেঞ্জের মধ্যে হতে হবে বলো? 0 থেকে 127। তাহলে আমি যে উদাহরণটা দিয়েছি এইটা কোন ক্লাসের ভিতরে পড়বে? ক্লাস এ নাকি ক্লাস বি নাকি ক্লাস সি? যদিও ওগুলো এখনো বলিনি, এটা কোন ক্লাসের মধ্যে পড়বে? ক্লাস এ এর ভিতরে পড়বে। কেমনে বুঝলাম? প্রথম সেগমেন্টের ভ্যালু দেখে। দেখো তো এই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে কিনা, এই যে এই রেঞ্জের মধ্যে কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে অবশ্যই এটা ক্লাস এ। আচ্ছা, এটা আমরা চিনে গেলাম ক্লাস এ। এবার আসি যে এখানে তো টোটাল সেগমেন্ট 4টা, তাহলে 4টা সেগমেন্টের কয়টা, এটা কিন্তু আবারও বলছি এমসিকিউ এর জন্য পড়বা। শুধু এমসিকিউ তে তোমার হয়তো এই অ্যাড্রেসটা দিয়ে দিবে, দিয়ে বলবে যেটা IPv4 এর কোন ক্লাসের ভিতরে পড়ে। এইটুকের জন্য তোমার ব্রডলি অত কিছু টেনশনের দরকার নেই যে স্যার এগুলো আবার যদি ক্রিয়েটিভ আসে, এগুলো ক্রিয়েটিভ আসবে না। শুধু এমসিকিউ এর জন্য পড়বা, জ্ঞানমূলকের জন্য দরকার নেই, শুধু এমসিকিউ। আবার বলছি শুধু এমসিকিউ এর জন্য পড়বা। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখো তো, এন বলতে হলো নেটওয়ার্ক আইডি। তাহলে এই 4টা সেগমেন্টের যদি ক্লাস এ হয় তাহলে প্রথমটা কি হবে? নেটওয়ার্কের আইডি হবে।
এখানে যেই মানি থাক না কেন 0 থেকে 127 এর মধ্যে সেটা হলো নেটওয়ার্কের আইডি। আর এই বাকিগুলো কি হবে বলো তো তাহলে? বাকিগুলো কি হবে? হোস্ট আইডি হবে। কি হবে? এইচ মানে হলো হোস্ট আইডি। হোস্ট। আচ্ছা, এখন এই জিনিসটা তোমাদেরকে মনে রাখার একটা টেকনিক বলি। অনেক সময় ভুলে যাই যে তোমার হয়তো এটা পরীক্ষায় এমসিকিউ তে দিল। দিয়ে বলল এর প্রথম সেগমেন্টটা মানে এর কয়টা সেগমেন্ট ডান পাশের না বাম পাশের নেটওয়ার্কের মধ্যে যাবে আর কয়টা হোস্টের মধ্যে যাবে। তো এইটা মনে রাখার আমি তোমাদের একটা টেকনিক বলি। আমরা তো ছোটবেলাতে এইভাবে লেটার গুলো পড়েছি, তাই না? এ, তারপরে হচ্ছে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে আমরা পড়েছি। আমি তোমাদের জাস্ট হচ্ছে টেকনিক্যালি মনে রাখার জন্য আমি যদি বলি যে এ হলো প্রথম অক্ষর তাই এর পজিশন হলো 1, বি হলো দ্বিতীয় অক্ষর আলফাবেট গুলোর ভিতর তাই এর পজিশন 2, সি এর হচ্ছে 3। এটা আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, এইটা কোনো লজিক না, এটা হচ্ছে টেকনিক মনে রাখার জন্য। তাহলে এর ভ্যালু কত বলো তো? কত দিয়েছি? 1। আচ্ছা, তাহলে আমরা জানি যে 4টা সেগমেন্টের কিছু যাবে নেটওয়ার্কের ভিতরে, কিছু যাবে হোস্টের ভিতরে। তুমি এই ভ্যালুটা মনে রেখে চিনবা যে এর লেটার পজিশন ভ্যালু হচ্ছে 1, তাহলে এর একটা যাবে নেটওয়ার্কে আর বাকি 3টা সেগমেন্ট বাকি আছে তাহলে 3টা যাবে হোস্টে। মনে থাকবে? তাহলে ইজিলি বলো তো, পরে আমি একটা পড়াই নাই, তুমি বলো তো যদি ক্লাস বি হয় তাহলে কয়টা নেটওয়ার্কে যাবে? 2টা। 2টা। হোস্টে কয়টা যাবে? বাকি 2টা। বাকি 2টা, রাইট। তাহলে ক্লাস সি যদি হয় কয়টা নেটওয়ার্কে যাবে? 4টাই। 3টা। 3টে যাবে নেটওয়ার্কে। হোস্টে কয়টা যাবে? একটা। তাহলে মনে রাখতে পারবা না এমসিকিউ এর জন্য? অবশ্যই মনে রাখা যাবে। চলো তাহলে আমরা এইখানে কি বলছে দেখো, এই যে প্রথম সেগমেন্টের ভ্যালুটা অবশ্যই 0 থেকে 127 এর মধ্যে হতে হবে। এর মধ্যে যে কোনো হতে পারে, যেমন আমি দিলাম 50 হতে পারে। তবে এই ভ্যালুগুলো কিন্তু বাধ্য না যে তোমার 0ই লিখতে হবে, তুমি এখানে সবগুলো 1 দিতে পারো। মানে এখানে রেঞ্জটা বলেছে যে আমরা তো জানি যে এই সেগমেন্টগুলোর ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারবে। যেমন আমি এখানে লিখেছি 10, 20, 200। আমি চাইলে সবগুলো 255 দিতে পারতাম, সবগুলো 30 দিতে পারতাম, সবগুলো 40 দিতে পারতাম। কিন্তু ক্লাস এ যদি হতেই হয় তাহলে এই ভ্যালুটা 0 থেকে 127 এর মধ্যেই লিখতে হবে, এর বাইরে দেওয়া যাবে না। তুমি যদি লেখো 128 তাহলে হবে না এটা। আচ্ছা, তাহলে ক্লাস এ বুঝেছো। তাহলে ক্লাস বি টা শুরু হবে কোথা থেকে খেয়াল করে দেখো, কত থেকে শুরু হয়েছে এটা রেঞ্জ দেখো তো? 128। 128। তাহলে দেখো তো ঘটনায় যে একটু আগে মনে রাখার টেকনিক যা বললাম বুঝতে পেরেছো কিনা? দেখো 128। আমি একটা উদাহরণ দেই, তোমরা এখন তাহলে আইডেন্টিফাই করো। ধরো আমি একটা উদাহরণ দিলাম, কত দিব? 150 দিলাম। এখানে দিলাম 20, এখানে দিলাম 100, এখানে দিলাম 200। বলতো এটা কোন ক্লাসের ভিতরে পড়বে? ক্লাস ডিপেন্ড করে কত নাম্বার সেগমেন্টের উপর? ক্লাস ডিপেন্ড করে কত নাম্বার সেগমেন্টের উপর? প্রথম সেগমেন্টের উপর, রাইট? তাহলে দেখো তো 128 থেকে 191 যদি হয় তাহলে এটা কোন ক্লাসের ভিতরে যাবে? বলে ফেলো। ক্লাস বি। ক্লাস বি। তাহলে এবার তোমরা নিজেরাই বলো, ক্লাস বি যদি হয়, বি এর লেটার পজিশন কত ছিল? 2। তাহলে কয়টা নেটওয়ার্কে যাবে? 2টা। তাহলে এই 2টা যাবে নেটওয়ার্কে আর এই 2টা কততে যাবে? হোস্টে। হোস্টে যাবে। এখানে দেখো এই কথাটাই লেখা আছে, 2টা নেটওয়ার্ক 2টা হোস্ট। আমাদের বইতে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে, হ্যাঁ, যে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি, কিন্তু কেন যে ওইগুলো নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে, কেন এগুলো হোস্টের মধ্যে যাচ্ছে, এগুলো কিন্তু আলোচনা করে নাই। এটা একটা ফাইজলামো করছে যে আমি লিখে রাখছি ওখানে যে এতটা নেটওয়ার্ক এতটা হোস্ট, তো সেটার ব্যাখ্যাটা আমার দিতে হবে না? আমি তোমাদের একটা জিনিসের ব্যাখ্যা কিন্তু এখানে দিচ্ছি না এখনো, সেটা হলো যে লার্জ নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয় ক্লাস এটা কেন।
আর মিডিয়াম নেটওয়ার্কে কেন ইউজ করা হয় এটা আমি পরে বুঝাচ্ছি। এটা আমি পরে বুঝাবো, কারণ নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডির সংজ্ঞাটা কিন্তু আমি এখনো বলিনি। বলেছিলাম কিন্তু বুঝাইনি। যখন বুঝাবো তখন বলে দিব। আচ্ছা, এবার ক্লাস সি নিয়ে আলোচনা করি। ক্লাস সি এর রেঞ্জ কত বলতো? 192 থেকে 223 এর। 223। তাহলে ওই আগের মতোই। তাহলে যদি 192 থেকে 223 হয়, যেমন এখানে প্রথম সেগমেন্টের মান 192, তাহলে এটা ডেফিনেটলি ক্লাস সি এর ভিতরে পড়বে। 192 না থেকে এমন হতে পারতো 200 থাকতে পারতো। এখানে ধরো যে 200 দিল ভ্যালুটা, তাহলে 192 থেকে 223 এর মধ্যেই তো 200, তাই না? তাহলে এটা ক্লাস সি এর ভিতরে পড়বে। আর ক্লাস সি এর ভিতরে পড়লে কয়টা নেটওয়ার্কে যাবে? 3টা। আর একটা যাবে কিসে? হোস্ট আইডিতে যাবে। হোস্টে। এটা স্মল টাইপ অফ নেটওয়ার্কে ইউজ করা হয়। কেন ইউজ করা হয় আমি এগুলো পরে বলছি। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। মনে রাখার একটা সহজ সিস্টেম আছে। দেখো, এটা শেষ হয়েছে 187, এটা শুরু হয়েছে 128। তাহলে লাস্ট ভ্যালুটা মনে রাখতে হবে কত? 191। 191 এ শেষ, তাহলে এটা 192 থেকে শুরু, 223 এ শেষ। আচ্ছা, এর পরের দুইটা আমরা যে বাজারে যে এই ল্যাপটপ, মোবাইল, তারপরে হাব, সুইচ, রাউটার কিনি না, আমাদের যে মোবাইল গুলোর অ্যাড্রেস অথবা কম্পিউটার গুলোর অ্যাড্রেস, এই আইপি গুলোর অ্যাড্রেস কিন্তু IPv4 এর ক্লাস এ থেকে সি এর ভিতরেই হয়। কিন্তু আমরা IPv4 এর ক্লাস কয়টা বলেছিলাম একটু আগে? কয়টা ক্লাস বলেছিলাম? 5টা। 5টা। তাহলে আমরা বাজারে যেগুলো কিনে আমাদের ডিভাইসের জন্য ইউজ করি, সেটা কোন কোন ক্লাস আমরা ইউজ করি? আমরা যারা আমজনতা কয়টা ক্লাস ইউজ করি? ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি। তাহলে ক্লাস ডি আর ক্লাস ই কারা ইউজ করে, তাই তো? চলো আমরা একটু দেখি। আমাদের এই তিনটাই লাগবে। আমি শুধু একটু দেখাই যে ক্লাস যেটা তোমার ডি, সেটা রেঞ্জ হবে 224 থেকে 239। এটা তোমরা সিস্টেমটা বুঝেছো। এটা মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ করা হয়। মাল্টিকাস্ট অ্যাড্রেস এই ক্ষেত্রে এক্সপ্লেনেশন তোমাদের ইন্টার লেভেলে লাগবে না, এগুলো আমরা অ্যাডভান্স নেটওয়ার্কিং এ পড়েছি। তুমি শুধু মনে রাখবা যে মাল্টিকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, বিশেষ করে যারা নেটওয়ার্ক সার্ভিস গুলো দেয় তারা ইউজ করে। আমরা যারা সাধারণ নরমাল ইউজার, আমাদের ল্যাপটপ, কম্পিউটার এগুলোর অ্যাড্রেস কখনোই তোমার এই ক্লাস ডি এর মধ্যে হবে না, আমাদের হবে ক্লাস এ থেকে সি এর ভিতরে। আচ্ছা, এখন আমাকে বলো জাস্ট যে পরীক্ষায় যদি আসে নিচের কোন অ্যাড্রেসটি মাল্টিকাস্ট অ্যাড্রেস নির্দেশ করে, তাহলে কিভাবে বুঝবো? রেঞ্জ কত দেখে বুঝবো? পরীক্ষায় এমসিকিউ দিয়ে দিল যে ধরো এইটা দিল, এই যে এটা দিল, আর এই অ্যাড্রেসটা দিয়ে বললো যে এটা কোন তোমার নিচের কোনটা মাল্টিকাস্ট অ্যাড্রেস, অন্য 3টা ভুল দিল, তোমার তখন এই রেঞ্জের ভিতরে দিবে 240 থেকে 239 এর ভিতরে যে কোনো একটা সংখ্যা এই প্রথম সিগমেন্টে বসানো থাকবে। এটা আমার চাকরির পরীক্ষায় দিয়েছিল যে নিচের কোনটা মাল্টিকাস্ট অ্যাড্রেস, তখন বোঝার উপায় কি? 224 থেকে 239 এর ভিতরে হতে হবে, তাহলে এটা পড়বে হলো ক্লাস ডি এর ভিতরে। তাহলে এটা কোথায় ইউজ করা হয়? মাল্টিকাস্ট অ্যাড্রেস হিসেবে। শুধু এতটুকু জানলেই হবে এমসিকিউতে, আর কিচ্ছু লাগবে না। এরপরে যেটা ক্লাস ই, এটার ঘটনা আরো সিম্পল। এইটা আসলে মাল্টিকাস্ট অ্যাড্রেসও না, এটা রিজার্ভ করে রাখা আছে, মানে যারা এই অ্যাড্রেস গুলো তৈরি করছে তারা গবেষণার জন্য এই অ্যাড্রেস গুলো ইউজ করবে। এগুলো আমাদের জানার বিষয়ই না, এগুলো আমরা জানিও না, এটার কোনো এক্সপ্লেনেশন নেই। যারা এই অ্যাড্রেস গুলো তৈরি করছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ডিভাইসের জন্য, তারা এগুলো নিয়ে গবেষণা করার জন্য রেখে দিয়েছে কোনটা? ক্লাস ই। আর মাল্টিকাস্ট অ্যাড্রেসে কোনটা? ক্লাস ডি। তাহলে আমরা যারা নরমাল ইউজার, তাহলে আমরা কোন কোন ক্লাস ইউজ করি বললাম? এ বি সি। এ বি সি, রাইট। এবার তোমাদের একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি কি, আর কোনটা কোন ধরনের নেটওয়ার্ক ইউজ হয়। যেমন আমি বলেছিলাম মিডিয়াম নেটওয়ার্ক, বড় নেটওয়ার্ক, ছোট নেটওয়ার্ক, এই জিনিসের ব্যাখ্যাটা এখন দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। IPv6টা আজকে আর ধরবো না। চলো এটা আমি একটু বুঝাই, দেখি যে বুঝতে পারো কিনা। IPv6 দরকার নেই। নেটওয়ার্ক আর হোস্ট আইডি বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো 3 তলা একটা বিল্ডিং, মানে 3টা ফ্লোর আছে। এইটা ধরো ফার্স্ট ফ্লোর, এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এইটা হচ্ছে থার্ড ফ্লোর।
এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সবাই বুঝতে পেরেছো? নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি বাদ দিয়ে। এটা তো আমি এখন পড়াচ্ছি। আবার একটু বাসায় দেখো, কন্টেন্ট গুলো নিয়ে পড়লে হয়তো বুঝতে পারবা। ক্লাসে অনেক সময় হয় কি যে তুমি বুঝতেছো, পরবর্তীতে মনে থাকবে কিনা তখন ওই থিওরিটা একটু পড়ে নিবা, তাহলে মনে হবে। তাও যদি ভুলে যাও তাহলে রেকর্ডিং ক্লাসটা একটু দেখবা। পুরোপুরি দরকার নেই। যেখানে তুমি ভুলে গেছো ওখানে টেনে নিয়েছে, ওখানে যে ভিডিওটা ছেড়ে দিবা, দিয়ে দেখবা যে আমি কি বলছি। তারপরেও যদি বুঝতে না পারো একদম ক্লাসের শুরুতে বলবা যে স্যার আগের দিনের ক্লাসের এই পয়েন্টটা আমি ভুলে গেছি, আবার একটু বলেন, তাহলে আমি এটা বলে দিই। এইটা এক একটা ফ্লোরে আমি রুম নাম্বার দিলাম। হ্যাঁ, যেমন ইউনিভার্সিটি হলগুলোতে কখনো গিয়েছো তোমরা? তোমাদের যারা বড় আপু বা বড় ভাইরা থাকে ইউনিভার্সিটি হলগুলোতে, অথবা তোমরা যে বাসা বাড়িগুলোতে ভাড়া থাকো, এক একটা ফ্লোরে বিভিন্ন ইউনিট থাকে না, ফ্ল্যাট এ, ফ্ল্যাট বি, ওখানে রুম নাম্বার থাকে। ওইরকম চিন্তা করো। আচ্ছা, এখন এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এইটা পরেরটা হলো সেকেন্ড ফ্লোর, এর পরেরটা হলো থার্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরে আমি ধরে নিলাম 3টা করে রুম আছে। একটা হলো 101, একটা হলো 102, একটা হলো 103। সেম ভাবে 2 তলায় 202, 201, 202 আর হলো 203, 301, তারপরে 302 আর এখানে 303 এ থাকে না, 303। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বোঝানোর জন্য যেটা বলতে চাই, তুমি এই এক একটা রুমকে এক একটা কম্পিউটার মনে করো। কি মনে করবা? মনে করবা এগুলো একটা কম্পিউটার। তাহলে এই 102 নাম্বার রুম, এইটাও একটা কম্পিউটার, এইটা একটা কম্পিউটার। আচ্ছা, 103 নাম্বার রুম, এই রুমটাকেও তুমি মনে করো এক একটা কম্পিউটার। তাহলে এই 3টা কম্পিউটার কার আন্ডারে আছে? ফার্স্ট ফ্লোর। তার মানে আমি ফ্লোরটাকে এখন বলবো নেটওয়ার্ক। ধরো এইটা হলো নেটওয়ার্কের আইডি, ফার্স্ট ফ্লোরটা হলো নেটওয়ার্কের আইডি, আমি শর্টকাট এটাকে বললাম নেট আইডি। তাহলে রুম গুলোকে কম্পিউটার চিন্তা করো আর ফ্লোর গুলোকে নেটওয়ার্কের আইডি চিন্তা করো। তাহলে এই কম্পিউটার গুলো কোন নেটওয়ার্ক থেকে সেবা নিচ্ছে? ধরো নেটওয়ার্ক আইডি 1, আমি এটা বোঝানোর জন্য বললাম। তাহলে ফ্লোর গুলোকে আমি বললাম নেটওয়ার্কের আইডির সাথে তুলনা করলাম, আর রুম গুলোকে আমি চিন্তা করলাম এক একটা ডিভাইসের সাথে, যেটা আমরা বারবার বলেছি হোস্ট। কি বলেছি? বারবার বলেছি হচ্ছে হোস্ট। এই হোস্টটাকেই আমরা এখানে কম্পিউটারের সাথে তুলনা করব। আর যেই ফ্লোর বা যেই নেটওয়ার্ক থেকে এই কম্পিউটার গুলো সেবা নিচ্ছে ওইটাকে আমরা বলবো হচ্ছে নেটওয়ার্কের আইডি, আর এই কম্পিউটার গুলোকে আমরা বলবো হচ্ছে হোস্ট আইডি। আমি কি বোঝাতে পারছি নাকি পারি নাই? তাহলে এবার আমাকে বলতে হবে হোস্ট আইডি বা কম্পিউটার যেগুলো, এই আইডি গুলো কি অনেকগুলো ডিভাইসের আইডি নাকি একটা সিঙ্গেল ডিভাইসের আইডি? যেমন এই কম্পিউটারের আইডি কত? 101, এই কম্পিউটার আইডি কত? 102, এই কম্পিউটার আইডি কত? 103। তার মানে হোস্ট মানে একটা ইন্ডিভিজুয়াল বা একটা সিঙ্গেল ডিভাইসের আইডি। আর নেটওয়ার্ক আইডি মানে কি? এই 3টা কম্পিউটারই কিন্তু এই নেটওয়ার্ক থেকে সেবা নিচ্ছে। তার মানে এই নেটওয়ার্কের আইডিটা কি শুধুমাত্র একটা ডিভাইসের আইডি নাকি সমন্বিত ডিভাইসের আইডি? সমন্বিত ডিভাইসের আইডি। তাহলে আমরা যদি বলি যে হোস্ট আইডি মানে হলো একটা ইন্ডিভিজুয়াল ডিভাইসের আইডি, যেমন আমার তোমার কম্পিউটার, আর নেটওয়ার্ক আইডি মানে যেমন আমি তোমাদেরকে যদি বুঝাই, ধরো ফাইজার বাসায় একটা ওয়াইফাই লাইন আছে, তাহলে এই ওয়াইফাই নিশ্চয়ই কোনো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওরা একটা নেটওয়ার্ক আইডি থেকে সেবাটা দিচ্ছে। এখন তোমার বাড়িতে 3জন ইউজার মোবাইলে ইন্টারনেট ইউজ করতেছে, তার মানে তোমাদের 3জনের মোবাইলের কিন্তু আবার আলাদা আলাদা আইডি আছে। তার মানে তোমাদের মোবাইল গুলো হচ্ছে হোস্ট আইডি, আর যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমাকে সেবা দিচ্ছে একই নেটওয়ার্ক, কিন্তু তোমার রাউটারটা একটাই বাসায় আছে, তাহলে সেটার একটা আইডি আছে, ওখান থেকে সেবা নিচ্ছ, তাহলে ওইটাকে আমরা বলবো নেটওয়ার্কের আইডি। তাহলে তোমার ওই একটা ওয়াইফাই লাইন থেকে তুমি অনেকগুলো ডিভাইস কানেক্ট করেছো, তাহলে ওই যে একটা ওয়াইফাই লাইন ধরো ওইটা হলো একটা নেটওয়ার্ক আইডি, আর তোমরা ইন্ডিভিজুয়াল মানুষ মোবাইল বা কম্পিউটার ইউজ করতেছো, তোমরা হলো হোস্ট আইডি। আমি কি ক্লিয়ার করতে পেরেছি যে নেটওয়ার্ক আইডি কি আর হোস্ট আইডি কি? জি স্যার। তারপরে যদি না বুঝো আরেকটা সহজ উদাহরণ দিই, দেখো এটা আরো মনে হয় সহজ।
এটা আমার পার্সোনাল ফোন নাম্বার, তোমাদের যেটা দিয়েছে ওটা আমার বিকাশের নাম্বার, ওইটা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার না। আমার এই সিমে আসলে বিকাশটা খোলা যাচ্ছিল না, তাই ওইটাতে আমি ইউজ করেছি। তোমরা যদি কখনো ইন ফিউচার যদি কখনো কোনো কারণে প্রয়োজন হয়, হয়তো আজকে তো পড়তেছো, স্যারকে চিনো, ইন ফিউচার অনেক সময় হয়, আমার অনেক স্টুডেন্ট ফোন দেয় যে স্যার কোন সাবজেক্টে ভর্তি হলে ভালো হয়, বিভিন্ন রিজনে বা ওয়েবসাইটের কোনো দরকার হলে ফোন দেয়। তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, আমি আসলে কন্ট্যাক্ট করার জন্য এখানে বলিনি, একটা জিনিস বুঝাবো এই জন্য। আচ্ছা বলো তো যে তোমার স্যার কোন অপারেটর ইউজ করে? গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল নাকি রবি, কোনটা ইউজ করে? আমি কোনটা ইউজ করি বলো তো? এখানে দেখে বুঝতে পারতেছো না? কোন অপারেটর থেকে আমি সেবা নেই? গ্রামীণ ফোন, তাই তো? বুঝতে পারতেছো আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে আমার যে এই নাম্বারটা, অন্য মানুষের কি এই নাম্বার থাকবে নাকি ভিন্ন হবে? আলাদা হবে। আলাদা হবে, কিন্তু এইটা তো সেম হবে, কারণ আমরা যদি গ্রামীণ ফোন থেকে সেবা নেই তাহলে এইটা সেম হবে। তাহলে এইটাকে আমি কি বলতে পারি বলতো? নেটওয়ার্কের আইডি। আর এই যে এক একটা মানুষের এই অ্যাড্রেস গুলো, এদেরকে কি বলতে পারি? হোস্ট আইডি। হোস্ট আইডি। ক্লিয়ার? জি স্যার। এর থেকে আর সহজ করে পড়ানো আমি জানি না, জানলে তোমরা ইন্টারনেট থেকে আরো কিছু ভিডিও দেখো। আমার যা নলেজ ছিল সেটা শেয়ার করলাম। এখন আমি চলে যাব এই জিনিসটা বোঝানোর জন্য। দেখো তো এবার এই সংজ্ঞাটা বুঝো কিনা। আইপি অ্যাড্রেসের দুইটা অংশ থাকে, নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি। সংজ্ঞাটা কি এবার ক্লিয়ার হয়? জি স্যার। আচ্ছা, এবার আমরা যাব যে কোনটা বড় নেটওয়ার্ক কোনটা ছোট নেটওয়ার্ক সেইটাতে যাব। এই যে যেটা আমি পড়াচ্ছিলাম একটু আগে, দেখো তো এখানে হোস্ট বেশি নাকি নেটওয়ার্ক বেশি ক্লাসে? হোস্ট। হোস্ট বেশি, তাহলে অনেকগুলো ডিভাইস যদি তুমি কানেক্ট করো তখন সেই নেটওয়ার্কটা কি বড় হবে না ছোট হবে? ডিভাইস সংখ্যা বড় যদি বেশি হবে। হয়, হোস্ট মানে তো ডিভাইস, ডিভাইস সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই নেটওয়ার্কটা বড় হবে না? ডেফিনেটলি বড় হবে। এই জন্য বলা হচ্ছে ক্লাস এটা হলো বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয়। এবার ক্লাস বি তে চলো, দেখো এখানে কি ঘটছিল। এইখানে দেখো তো প্রায় সমান সমান না? প্রায় সমান সমান। তো এই জন্য বলা হচ্ছে মিডিয়াম টাইপ অফ নেটওয়ার্ক। ক্লাস সি তে দেখো তো এখানে ডিভাইস কম না? নেটওয়ার্ক বেশি, ডিভাইস ডিভাইস কম। আমরা তো জানি প্রত্যেকটা সেগমেন্টের ভ্যালু 0 থেকে 255 হয়। 0 থেকে 255 মানে ডিভাইস সংখ্যা টোটাল কয়টা? 256টা। তাহলে এখানে ডিভাইস কম, এই জন্য বলতেছে স্মল টাইপ অফ নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লাস সি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো নাকি পারো নাই? ইয়েস বললে রেখে দিব, আজকে এই পর্যন্তই। আজান দিচ্ছে, নামাজ পড়ে নাও। ক্লিয়ার? জি স্যার।